রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর নবম অধ্যায় সম্পর্কে। আমার নাম মোহাম্মদ জিজাউল হক। আমি এসেছি তোমাদের সবথেকে কঠিনতম অধ্যায় নবম অধ্যায় নিয়ে। যে অধ্যায়টা দিয়ে সবাই ভয় করে, কম বেশি সবাই ভয় করে, আমি ম্যাক্সিমাম ভয় করি আর কি। অধ্যায়টার নাম হলো ত্রিকোণমিতি অধ্যায়। এই অধ্যায়ে মোট সূত্র হলো 9টা, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ আমি সূত্র লিখেছি 16টা। এটা তোমাদের সুবিধার্থে আমি এটা লিখেছি, যাতে করে তোমরা এই সূত্র নিয়ে আর কোনো ভয় না করো। এখানে স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে, এই পাশে দেখতে পাচ্ছ 4টা, এই পাশে দেওয়া আছে 2টা, আর এই পাশে দেওয়া আছে 1টা। এই মোট 6টা সূত্র। এইগুলোকে ভেঙে সূত্র বানানো হয়েছে 16টা। সূত্র ভাঙতে পারে না বলে নবম অধ্যায় সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। সূত্র যে ভাঙতে পারবে নবম অধ্যায় সম্পর্কে, তার আর কোনো প্রশ্ন থাকবে না। সে যে ধরনের অঙ্ক হইতে সূত্র ভাঙতে পারলে নবম অধ্যায়ের সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, এদেরকে বলা হয় ইউনিক মান, মানে এদেরকে না ভেঙে অঙ্ক করা যায়। কিন্তু যেগুলো স্টার চিহ্ন দেওয়া নাই, স্টার চিহ্ন বাদে যেগুলো আছে, সেগুলো কম্পালসারি তোমাকে ভাঙতেই হবে, ভেঙে অঙ্ক করতে হবে। যেমন সাইন থিটা, সাইন থিটাকে ভাঙলে হয় 1/cosec থিটা। তুমি এই সাইন থিটা যদি অঙ্কে পাও, যদি না ভেঙে অঙ্ক করো তবে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু যদি তুমি এখানে cosec থিটা পাও, তো cosec থিটা তোমাকে অবশ্যই ভাঙতে হবে। যদি না ভাঙো, অবশ্যই তোমাকে বিপরীত মানগুলো আসবে না, কোনোদিনই আসবে না, কখনোই আসবে না। তো এখানে যে সূত্রগুলো লিখে রেখেছি, তোমরা এই সূত্রগুলো অবশ্যই নিজের মতো করে নিজের কাছে আয়ত্তে নিয়ে আসবা। আর মাস্ট বি এই সূত্রগুলোকে অবশ্যই ঠোঁটের আঘাতে রাখতে হবে নবম অধ্যায় সম্পর্কে, যদি তোমাদের ভালো রেজাল্ট করতে হয় তাহলে। আর একটা জিনিস মনে রাখবে, ত্রিকোণমিতি যে পারে ম্যাথের জন্য 45% তার আয়ত্ত হয়ে যায়, মানে সব অধ্যায়ে ম্যাক্সিমাম ত্রিকোণমিতি রিলেটেড কিছু না কিছু একটা থাকেই। তাহলে অবশ্যই আমাকে এই ত্রিকোণমিতির অধ্যায়টা, অর্থাৎ নবম অধ্যায় 9.1 এর যে সূত্রগুলো রয়েছে, বিশেষ করে এগুলো পুরোটা আয়ত্তে নিতে হবে। তো এখানে এই সূত্র সম্পর্কে এই আলোচনা করার কথা, আর এটাই ছিল যে আমি এখানে যে সূত্রগুলো লেখা আছে তোমরা খাতা সেগুলো অবশ্যই নোট করে নিবা। আমি এখানে কিছু কিছু সূত্র কেটে দিব আর কিছু কিছু সূত্র রাখবো, যেমন মাঝখানে যে সূত্রগুলো আছে সেগুলো কেটে দেব। কেমগুলো রাখবো, এই সূত্রগুলো রাখবো। এই সূত্রগুলো রাখার প্রয়োজনীয়তা হলো, এখানে 7 আর 8 নম্বর যে সূত্র দুটো ছিল, এখানে লেখা আছে বহুল। এই দুটো সূত্রকে বলা হয় বহুল সূত্র। সবথেকে বেশি ব্যবহার করা হয় এই সূত্র দুটো। আর ত্রিকোণমিতিতে সবথেকে বেশি কাজ করা হয় সাধারণত cot আর tan নিয়ে। কারণ cot কে আমি পূর্ব অবস্থা দেখেছিলাম, cot কে যদি ভাঙি তাহলে 1/tan পাওয়া যায়, আর tan কে যদি ভাঙি তাহলে 1/cot পাওয়া যায়। বাট এই জায়গাতে আমি লিখতেছি cot = cos θ / sin θ, tan θ = sin θ / cos θ। দুটো কিন্তু একই রূপ ছিল, cot θ tan θ, cot θ tan θ, কিন্তু এটা একটা মান ছিল আলাদা, আর এটার মান হলো বহুল মান। আমি এখানে বহুল লেখার উদ্দেশ্য ওই যে বললাম সবথেকে বেশি ব্যবহার হয় তাই। আচ্ছা, এখানে মোট এখন আমি সূত্র লিখেছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা সূত্রে তোমাদের প্রথম অবস্থায় বলেছিলাম যে ত্রিকোণমিতি অধ্যায়ে মোট 9টা সূত্র আছে। এই 9টা সূত্র যে আয়ত্ত করতে পারবে, তার মোটামুটি এই অধ্যায়টা পুরোটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূত্রের ব্যাখ্যা যে পারবে সেই এই অধ্যায় পারবে। এখন আমি এই 9টা সূত্র তোমরা তোমাদের জন্য রেখেছি। এই 9টা সূত্র বিশেষ করে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন আমি সবগুলো কেটে তোমাদের ডিরেক্ট অঙ্কে চলে যাব, তোমাদের ভয়টা নিবারণ করার জন্য। তোমাদের টেক্সট বুক ম্যাডাম 9.1 চলে যাও। আলাদা পাঠ করবো না, ওদের সূত্রের পাঠ, এটা ম্যাথের পাঠ করবো না, আলাদা পাঠ সূত্রের পাঠ কেন করবে? নয় পয়েন্ট একের দেখো 6 নম্বর একটা অঙ্ক আছে, 6 এর ক। আমি অঙ্কটা তুলি। এখানে বলছে যে 1/sec θ + 1/cosec θ = 1। তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, সবগুলো প্রমাণ করে দেখাতে হবে। তো
আমরা জানি যে প্রমাণের অংশ লেফট হ্যান্ড সাইড থেকেও করা যায়, রাইট হ্যান্ড সাইড থেকেও করা যায়। লেফট হ্যান্ড সাইড থেকে যদি করি তাহলে সবথেকে বেশি সুবিধা জায়গাতে পাওয়া যাবে, রাইট হ্যান্ড সাইড থেকে করে আমরা ভোরের মান বের করে নিয়ে এসে অঙ্ক করতে হবে। তো আমি স্বাভাবিকভাবে চাইবো না তোমরা কষ্টের মধ্যে করো, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করবো। লেফট হ্যান্ড সাইড নিয়ে দেখো এই অঙ্কটা করার তিনটা নিয়ম আছে, এই অঙ্কটা করার মোট তিনটা নিয়ম আছে, যে যে নিয়মে পারে আর কি। আমি পূর্বে বলেছিলাম যে সূত্রে যে পারবে, সূত্রের ব্যাখ্যা যে পারবে সেই অঙ্কগুলো করতে পারবে। যেমন sec স্কয়ার থিটা, আচ্ছা 1/sec মানে কি ছিল ওই জায়গাতে? ওখানে ছিল 1/sec থিটা মানে ছিল cos থিটা, আর এই cos থিটা জায়গাতে দেখো এরকম স্কয়ার চিহ্ন দেয়া ছিল তিনটা, মানে এটা লাগবেই আমার, মাস্ট বি। তাহলে আমি এই জায়গাতে স্বাভাবিকভাবে ওটা করতে পারি যে sin, তাহলে 1/sec থিটা যদি থাকে তাহলে আমি ওটা কি করতে পারবো, cos থিটা করতে পারবো। 1 বাই এখানে sec আছে, আমি cos লিখলাম। এখন এখানে কি আছে, স্কয়ার আছে, তাই আমি এখানে স্কয়ার দিলাম। একটা জিনিস মনে রাখো, কখনো কোণের উপর স্কয়ার হয় না, কোণের উপরে বর্গ হয় না, ঘন হয় না, কোণের উপরে কোনো কিছু দেওয়া যাবে না এক কথায়। তোমাকে দিতে হলে অবশ্যই চলকের উপর দিতে হবে, যদি কোনো কোণের উপর দিতে পারবে না, কোণ কিন্তু কখনো চলক হতে পারে না। আচ্ছা, তারপরে আবার এখানে কি আছে আরেকটা প্লাস 1 বাই cos, তাহলে cos এর কি কত কি ছিল, cos এর থিটা কেন ছিল 1 বাই sin থিটা। দেখো ওখানে সুন্দরভাবে স্টার চিহ্ন দেওয়া আছে জায়গায় প্রথম অবস্থায়। আচ্ছা, এখন 1 বাই cos এর কাছে সম্ভবত, হ্যাঁ তাহলে এটা sin থিটা। যা থাকবে তা কি করি, তাহলে স্বাভাবিকভাবে এখানে 1 বাই cos এর কাছে তাহলে sin লিখতে পারি, sin থিটা। এই স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, এছাড়া অন্য কিছু না। আচ্ছা, এখন ওইখানে আরো একটা স্টার চিহ্ন দেয়া ছিল, তিনটা 3 স্টার দেয়া ছিল এমন যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দেয়া আছে। আচ্ছা, মাঝখানেতে প্লাস থেকে তুমি যে কোনো সংখ্যাকে পূর্বের অবস্থায় অথবা তার পরের অবস্থায় দিয়ে দিতে পারো, চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু মাঝখানেতে মাইনাস থাকে তবুও তুমি তখন পারো না, চিহ্নের পরিবর্তন ঘটে যাবে। তাহলে এখানে মাঝখানে কি আছে, প্লাস আছে, আমি সাইনের সামনে নিয়ে চলে cosটা বিপরীতে দিয়ে দিতে পারি, তো সাইনের সামনে নিয়েছিলাম প্লাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা গেলে কি 1। প্রত্যেকটা এখানে আমি তিনটা ধাপে সূত্র ইউজ করেছি। প্রথম সূত্র ইউজ করলাম কি 1/sec থিটা, sec থিটা মানে কি cos থিটা, স্কয়ার থিটা ইউজ করেছি, একদম শেষ। দ্বিতীয়বার কি করলাম যে sin, আবার এটাতে তাই করলাম, দ্বিতীয়বার 1/cos থিটা মানে কি sin থিটা, স্কয়ার থিটা স্কয়ার দিয়ে দিলাম, তারপর কি করলাম ঘুরিয়ে দিলাম। এটাও আবার সূত্র প্রয়োগ করলাম, মানে এক ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, তিনটা ধাপে আমার সূত্র প্রয়োগ করা হয়েছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ সূত্রে যে জানবে তার অঙ্কটা হবে, সূত্রে যে জানবে তার অঙ্কটা হবে, সূত্র দিয়ে অঙ্ক শেষ। এটা হলো তোমার 6 এর কয়েক ওই অঙ্কটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এই নিয়তি অনুযায়ী 7 এর 6 পর্যন্ত সব অঙ্ক একই নিয়ম, সব অঙ্ক, এটা একটা রুলস। এখন কেউ যদি মনে করে যে আমি এই রুলসে অঙ্ক করবো না, আমি ভিন্ন রুলসে অঙ্ক করবো, সে পারবে। আমি যদি বললাম সূত্রের খেলা ইয়ে, এটা তো স্বাভাবিক একদম সিম্পল নিয়ম। এটা এক থেকে যদি একটু কঠিন দাও তাহলে আমি সেটাও দেখাই তোমাদেরকে দেখা দেওয়ার জন্য। sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখছিলাম ওখানে, একটা সূত্র লিখছিলাম যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে লেখা আছে তোমরা দেখো। তাহলে আমি এখন sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা লিখব, প্লাস 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখছিলাম, cot স্কয়ার থিটা। আমি এটা লিখতে পারি এখানে cot স্কয়ার থিটা। আর স্বাভাবিকভাবে এটাকে আমরা জানি যে নিচে যদি কখনো এই হর টাইপের যে অংশগুলো থাকে সেগুলোতে মিল না থাকে তাহলে আমরা সাধারণভাবে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা লসাগু করতে পারি না, কারণ এই মিল নাই, তাহলে লসাগু করতে পারবো না, তো মিল নিয়ে আসতে হবে। তাহলে লসাগু হবে হয় ট্যানকে ভাঙতে হবে, নয় কটকে ভাঙতে হবে, কটকে ভেঙে নিয়ে আসতে হবে, তাহলে ট্যানকে ভেঙে করে নিয়ে যেতে হবে, যে কোনো একটা, যেটা সেটা করলেই হয়। আমি সাধারণত ট্যানকে ভাঙলাম 1/1 প্লাস ট্যানকে ভাঙলে কত হয়, সিম্পল সূত্র ছিল যে tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, এটা ছিল। আমি ট্যানকে ভাঙলাম 1/cot থিটা লিখে দিলাম, এখানে স্কয়ার থিটা স্কয়ার দিলাম প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1/, আমি যদি এখন এটাকে লসাগু করি তাহলে হয় cot স্কয়ার থিটা, আর এখানে cot স্কয়ার থিটা প্লাস 1। আচ্ছা, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে আপনি লসাগুটা করলেন, আমি তোমাদের ভেঙে একটু বোঝাই। এটা
এটা ভাঙা নিয়ম হলো যে যেটা নিচে ভগ্নাংশ আকারে যেটা থাকবে সেটাকে লিখে দেবে, কারণ এখানে ভগ্নাংশ একটাই, এখানে আর অপোজিট ভগ্নাংশ নেই, কিন্তু মনে হয় এখানে এক ধরতে পারবে, প্রবলেম নেই। তাহলে আমরা জানি যে নিচের অংশ যেটা থাকে সেটা গুণ আকার থাকে, মানে 1 এর পর গুণ আকারে আছে, তাহলে 1 এর পর যদি গুণ করি তাহলে কত হবে, কট মানে 1 দিয়ে যাকে গুণ করে সেটা হয় স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে মনে হয় ভাগ হবে উপরে 1 আছে নিচেও 1 আছে, ওই 1 দিয়ে এখানে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে কত পাবো, 1 দিয়ে কত ভাগ করে কতই পাবো, কট দিয়ে এবার উপরটাই গুণ করতে হবে, মানে যেটা ভাগের সাথে গুণ করতে হবে। তাহলে যদি আমি কট দিয়ে আমাকে গুণ করি তাহলে কট স্কয়ার প্লাস এখানে অনুরূপ, তাহলে 1 কে থাকলাম, কট দিয়ে কটকে ভাগ করলাম, কট দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে আবার এটা গুণ করতে হবে উপরেরটাকে, 1 দিয়ে 1 গুণ করলে 1, এটা হলো লসাগু। এখানে যাবে তাই দেখলাম, মুছে দিলাম। এটা নিচে এটা ভাগ আকারে আছে, তাহলে এই বড় ভাগকে সবসময় যদি আমি ভেঙে দিই তাহলে নিশ্চিত সবসময় মনে রাখবে গুণ করতে হয়, আর গুণ করলে নিচের অংশটা অবশ্যই উল্টিয়ে যায়, মানে নিচের অংশটা উল্টে যাবে, মানে হরটা উপরে যাবে, লবটা নিচে চলে আসবে। এখন তাহলে এখানে কি হবে, তাহলে 1 গুণ cot square theta divided by 1 plus cot square theta plus 1 by 1 plus cot square theta। আচ্ছা এখানে আমি একটা জিনিস একবার লিখে ফেলেছি, সেটা হলো এখানে cot square theta plus 1 ছিল, আমি 1 plus cot square theta করে ফেলেছি, কারণ একটু আগে বললাম যে মাঝখানে যদি প্লাস থাকে তাহলে বড় লিখে ফেলেছি, এটা পরিবর্তন হবে না, তাই আমি স্বাভাবিকভাবে সেটা করে ফেলেছি। আচ্ছা তাহলে 1 দিয়ে এখন আমরা জানি যে গুণ সবসময় উপরের অংশ, গুণ কার অংশ, গুণ হলো সবসময় উপরের অংশ, তো 1 দিয়ে এই উপরের অংশ যদি গুণ করি তাহলে এটাই তো হয়, মানে cot square theta হয় divided by 1 plus cot square theta plus 1 by 1 plus cot square theta। বললাম আমি একটু আগে যে কখনো এই হরের অংশগুলো ত্রিকোণমিতির অনুসারে হরের অংশগুলো যদি একই না থাকে তাহলে লসাগু করা যায় না। তাহলে আমরা এখন এটা একই অংশ পেয়ে গেলাম, আগে কি পেয়েছিলাম এটা ছিল আর এটা ছিল, মানে ভিন্ন একটা টাইপ ছিল, তাই এটাকে আমরা লসাগু করতে পারতাম না, কিন্তু এখানে একই টাইপ চলে এসেছে, বিশেষ করে হরটাই আমার দরকার, এই যে অংশটা এটা দেখাচ্ছিল ভিন্ন টাইপ, তাই এটা আমাকে আমরা লসাগু করতে পারি, এখন তো আমরা লসাগু করতে পারবো। লসাগু কত হবে 1 plus cot square theta, তাহলে আমি একটু আগে বললাম লসাগু করার নিয়ম, উপরটা রাখতে হবে, নিচেরটা দিয়ে নিচে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করলে কত হবে 1 প্লাস এটা হচ্ছে এটা দিয়ে ভাগ করলে কত হবে 1 plus cot square, সরি এখানে cot square, হ্যাঁ তাই তো বলতেছি। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হলো 1, 1 দিয়ে এখন কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে cot square theta। আর এখানে এটা দিয়ে ভাগ করলে 1 হলো, 1 দিয়ে 1 গুণ করলে 1, তাহলে আমি একটু আগে বললাম যে মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ঘুরে আলে ফিরে কোনো পরিবর্তন করে না, তাহলে 1 plus cot square theta divided by 1 plus cot square theta, এটা এখন উপরে নিচে কেটে গেল, মানে 1 হয়ে গেল। তাহলে এই অঙ্কটার আরো একটা নিয়ম আছে, আমি অঙ্কের নিয়ম শিখলাম, দুইটা নিয়ম শিখলাম, আগে যেটা শিখলাম সবথেকে বেশি সিম্পল, আর পরে যেটা শিখলাম মানে এই বড় জটিল একটা প্রক্রিয়া, কিন্তু এই নিয়মও যা ওই নিয়মও তা, ওই নিয়মেরও লাস্ট কেস রাইট হ্যান্ড সাইড 1 এসেছিল, রাইট হ্যান্ড সাইডে 1 এসেছিল, আবার এই নিয়মও রাইট হ্যান্ড সাইডে 1 ই আসবে। আরেকটা নিয়ম আছে, ওটা স্কয়ার দিয়ে আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করে আবার করতে হবে, ওটা দিয়ে বললেও 1 ই আসবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা সবচেয়ে বেশি সহজ সেটাই করব, মানে কত বেশি সহজ হলে ওটাই করব। ওকে, তো 6 নং মানে 6 নম্বরে ক খ গ এবং 7 এর ক খ শেষ, এখানে তো অঙ্কগুলো ছিল 6 এর ক খ গ এবং 7 এর ক খ শেষ। দেখো 7 এর গ এ একটা অঙ্ক আছে, 7 এর গ এর অঙ্কটা আমি করব না, তোমাদেরকে করতে হবে, কারণ একই টাইপের অঙ্ক একটু সেন্স মানে একটু ডিসপ্লে করেছে আর কি, কেমন করেছে আমি তোমাকে বলি। 7 এর গ এর অঙ্ক আছে 1 by 1 plus sin square theta, 1 by 1 plus sin square theta plus 1 by 1 plus cosec square theta ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আচ্ছা একটু আগে আমি একটা অঙ্ক দেখালাম যে ওখানে কি ছিল 1 by 1 plus tan square theta plus 1 by 1 plus cot square theta, এই জিনিসটা ছিল ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আচ্ছা এইটার এটার মধ্যে পার্থক্য কি? একই, মানে ওই যে বললাম একটু আগে শিখালাম যে নিচের এই জিনিসটা সমান হতে হবে, তাহলে আমরা লসাগু করতে পারবো। তো নিচের এই জিনিসটা আমাদের সমান ছিল না, তাই আমরা tan কে ভেঙে কটা নিয়ে আসলাম, সমান করলাম,
সেম ভাবে তাহলে এখানে 1 প্লাস sin স্কয়ার আছে 1 প্লাস cos স্কয়ার আছে, হয় আমাকে এই sin কে ভেঙে cos কে নিয়ে আসতে হবে, না cos কে ভেঙে sin নিয়ে আসতে হবে। দেখো এটা করলে আমার এই অঙ্কটা শেষ। আচ্ছা, তবু শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আমরা অঙ্কটা সলভ করব। হয়তো সবাই বুঝতে পারলাম না আচ্ছা দেখেন তাহলে কি বললাম, sin কে ভেঙে cos কে নিয়ে আসবো, না cos কে ভেঙে sin কে নিয়ে আসবো। আচ্ছা, পূর্বের অঙ্কটাতে আমি এই পাশটাকে ভেঙেছিলাম, এই পাশটা নিয়েছিলাম, আমি এবার এই পাশটাকে ভাঙবো, এই পাশের মধ্যে করে নিয়ে আসবো। 1 প্লাস sin স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই sin স্কয়ার। কারণ cos স্কয়ার থেকে গেল কত ছিল? cos এর কেটে কত? 1 বাই sin যেটা ছিল। আচ্ছা, তাহলে 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই, তাহলে এটা প্লাস হলো সেম ভাবে সেম। আচ্ছা, কোন মানে ওটাই যাবে? লসাগু করব। এটাই হলো 1 হলো। আচ্ছা, অনেকে এখন টিচাররা বলতেছে যে অঙ্ক করতে করতে এভাবে কাটা যাবে না, সিদ্ধান্তটা ভুল। আগে থেকে সিদ্ধান্ত আছে কাটা যাবে, পরবর্তীতে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি আজ পর্যন্ত শিক্ষা অধিদপ্তর থেকে, তাই কাটা যাবে না। তবে কাটাকাটি করলে কি দেখতে খারাপ লাগে, তাই কাটে না। এটা তো এতটুকু পার্থক্য, তুমি ইচ্ছা করে কাটতে পারো তোমার জন্য, মানে তোমার সুবিধার জন্য, কোনো প্রবলেম নেই। তো এটাই ছিল অঙ্ক। সেম ভাবে আমি এর আগের অঙ্কটা বললাম, এটা করে দিলাম। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাও এই বিষয়ে।